নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প শেষ বেলায়। নেত্যগোপাল সামন্তর বাড়িটা এদিকে কোথায় জানেন? মশাই। রকে এক বুড়ো বসে একটা তেলচিটে তুলোর কম্বল থেকে মুখখানা জেগে ওঠে। বড় বেশি খানাখোদল মুখে, আর নারকেলের ছোপড়ার মতো রুক্ষ দাড়িগোঁফ। শিরা উপশিরা সব ভেসে উঠেছে। মরকুটে বুড়ো, চোখের কোণে মাখনের মতো পিছুটি জমেছে। নেত্যগোপাল সামন্ত বাড়ি কি বললে? তাই বলছি, নেত্য সামন্ত দালাল হবে। সে থাকে কোথা? বুড়োটে ঘোলাটে চোখে একটু চেয়ে থাকতেই কপালের চামড়ার নিচে বান মাছের মতো একটা রক সরে গেল একটু পিছলে। মরবে। পিত্ত, কফ, শ্লেষ তিনটেই প্রবল। গলার গড়গড়টা সামলাতে পারছে না, বুকে বাতাস ডাকছে। শেলেশা, বুঝলে? বুঝেছি। অনেক নতুন নতুন লোক বসেছে নিশ্চিন্তায়। নতুন কালের মানুষ সব। সবাইকে কি চিনি? হরেন চৌধুরী বুঝল হবে না, বলল, কিন্তু খুব নাম ডাকের লোক, 3-4 রকমের দালালি। রাখো তোমার দালালি, দালাল নয় কে। কি নাম বললে? নেত্যগোপাল সামন্তের বাড়ি। এই বাড়িটাই দেখিয়ে দিল একজন। এই বাড়ি বলে মাথা নাড়ে বুড়োটা। কিছু ঠাউর পাই না। এই মনে পড়ে, এই ভুলে যাই। ঝুমবুস হয়ে বসে গেছি বাপ। কে আর দেখে আমাকে? জারটাও বাড়ল খুব এবার। হরেন হাসে। যার কোথায় খুড়ো মশাই? দিব্যি বসন্তের হাওয়া দিচ্ছে। তোমার তো দিবেই। যার মাথায় হাত তার যার। শীতের সেই কোন সকালে শীত ঢুকে বসে আছে। তারাই কত, যাই না। তো নেত্য সামন্তের খোঁজ পাই কি করে? বাড়িতে কে আছে? আছে অনেক। জ্ঞাতি গোষ্ঠী কি কম? তিষ্ঠতে পারি না বাপ, বড্ড জ্বালায় ছেলেগুলো। নিত্যগোপালের ছেলে আমার নাতি। হরেন ঝুঁকে সাগ্রহে বলল, কি নাম বললেন আপনার ছেলের? নিত্যগোপাল। বুড়ো হতচকিত চোখে চায়। তবে কার ছেলে? ভুল বললুম নাকি? তাহলে তো এইটাই নিত্যগোপালের বাড়ি। এইটাই। চেনেন না যে বললেন? চিনি, আমার ছেলে। ভুল হয়ে যায় বাপ, আমি হচ্ছি গয়ের সামন্ত। বলে বুড়ো মারিয়ার মুখের ফোকর দেখিয়ে হাসে। এইবার মনে পড়েছে, সব হিসেব ঠিকঠাক। সামন্ত বাড়ি, নেত্যকে আমার দরকার। যাও না ভেতরে। এটা কি সকাল বাপ? কটা বাজলো? বিকাল 4টে। এ সময় থাকার কথা। আছে বোধ হয়, এখানেই থাকে। গয়ের সামন্তর ছেলে হলো নেত্যগোপাল। ছেলেপুলে তো কাউকে দেখছি না, কাকে দিয়ে ডাকাই? অচেনা লোক হুট করে ঢুকে পড়াটা কি ঠিক হবে? ছেলেপুলে নেত্যর, তারা সব গর্ভস্রাব। গালাগালটা হরেনের শোনা। বাবা দেয়, বলল, ছেলেগুলো জ্বালায় নাকি? কিছু রাখে না। এক পুড়িয়া চিনি লুকিয়েছি তোষকের তলায়, লোপাট। কিছু রাখে না। বড় এলাচ খেলে বুক ভালো থাকে। চিত্ত এনে দিয়েছিল এক মুঠো, খরমার করে চিবিয়ে খেল।
বৌমারা সব যে পেটে এগুলো কি ধরেছিল! ছি 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 ছি। হরেন চৌধুরী দরজায় উঠে নেত্যবাবু বলে ডাকতে থাকে। ভেতরে শোনা যায় না। বুড়োটা বলে, সব অনেক ভেতরে থাকে, ছেলেগুলো সর্বক্ষণ খাচ্ছে, চেঁচাচ্ছে, কিচ্ছু শোনা যায় না, ঢুকে যাও। মেয়ে ছেলে রয়েছেন, যদি কিছু মনে করেন উটকো লোক। পরদানসীন তো নয়, যখন গাল পাড়ে তখন তো হিয়ের কাপড় মাথায় উঠে যায়। মেয়ের ছেলে, যাও, সর্বক্ষণ লোক আসছে, এবারই হচ্ছে হাট। তা হরেন চৌধুরী কিছুক্ষণ দোনামোনা করে ঢুকেই পড়ে। রক পেরিয়ে দরজা, ভেতরে একটা বাঁধানো জায়গা, বারান্দা মতো, তারপর মস্ত উঠান। বাড়িটার কোনো প্ল্যান ছিল না নাকি? যেখান সেখান দিয়ে ঘর বারান্দা সব গজিয়েছে। দেওয়ালে প্লাস্টারের বালাই নেই, ইট বেরিয়ে আছে। একপাশে ভাড়া বাঁধা, রাজমিস্ত্রির কাজ চলছে বোধহয়। কাণ্ডটা প্রকাণ্ডই। উঠোনের চার ধারেই ঘর, ঘরের ওপর ঘর উঠেছে কোথাও। একটাই বাড়ির একখানা একতলা, খানিকটা দোতলা, তেতলাও আছে। উঠোনের মাঝখানে কুয়ো, কুয়োর পাশেই আবার টিউবওয়েল, বিস্তর বাচ্চা কাচ্চা, আর কয়েকটা মেয়ে ছেলেও দেখা যাচ্ছে। কুয়ো পারে বাসনের ডাই মাজতে বসেছে কুজো চেহারার কালো এক মেয়ে ছেলে। মাসতে মাসতে বকবক করছে। তার কাঁকালের ফাঁক দিয়ে বাঁদরের বাচ্চার মতো একটা বছর দেড়েকের মেয়ে ঝুলে আছে। তার মাথাটা বুকের মধ্যে সেঁতানো। মেয়ে মানুষরা পারেও ভেবে একটু শিউরে ওঠেন হরেন। হেঁকেই জিজ্ঞাসা করে, নেত্যগোপালবাবুর বাড়ি তো এটা? কেউ তাকালো না। উঠোন জুড়ে চিল চেঁচানি। খাপড়া ছুঁড়ে গুটি সাতেক ছেলে মেয়ে গঙ্গা যমুনা খেলছে। তাদের মধ্যে একজন এক ঠ্যাঙে লাফিয়ে 3 ঘর পেরিয়ে গেল। সবাই চেঁচাচ্ছে তাই। এই হচ্ছে জয়েন্ট ফ্যামিলির ছবি। হরেনের চোখ দুটো করকর করে উঠল দুঃখে। একসময় সে এইরকম একটা পরিবারে মানুষ হয়েছিল। সেসব ইতিহাস আজ সামন্তমশাইয়ের কাছে এসেছে ছোট্ট একটা প্লট বা বাড়ির সন্ধানে। লোকটার হাতে বিস্তর জমির খোঁজ। কলকাতায় আর জমি নেই। যাও বা ছিল ঢাকুরে, যাদবপুর, বেহালা বা গড়িয়ায়, তাও টপাটপ ফুরিয়ে এলো বলে। এরপর কলকাতার জমি বিক্রি হবে ঝুড়িতে। মানুষ তাই কিনে ঘরে সাজিয়ে রাখবে। দেখবার মতো জিনিস হবে একটা। তা সেই দুর্লভ জমি ফুরিয়ে যাওয়ার আগেই হরেন এক মুঠো চায়। ছোট প্লট হলে তার চলে যাবে, সংসার বড় নয়। বউ আর 2টো ছেলে 2টো মেয়ে, কাটাখানেক কি 1.5 হলেই 3 তলা তুলবে। সুবিধা মতো জায়গা হলে 1 তলাটা হবে দোকানঘর, 2 তলায় ভাড়াটে, 3 তলায় তাদের ছোট সংসার। ছোট পরিবারই সুখী পরিবার বলে বটে, কিন্তু হরেনের মনে ধন্দটা যায়নি। সামন্তমশাইয়ের বাড়ির দৃশ্যটা দেখে কি জানি কেন হরেনের বুকটায় মেঘ জমে ওঠে। এইরকম একটা হাটখোলায় সে মানুষ হয়েছিল, সুখে নয়, আবার তেমন সুখ আর পাবেও না। দীর্ঘশ্বাস চেপে সে 2 কদম এগোল। বারান্দার নিচে নর্দমা, তাতে একটা নীল বল পড়ে আছে। উঠোনে ফাটা বেলুনের রবারের নেতার মতো। একটা ছাগল ঘাস থেকে মুখ তুলে হরেনের চোখে চোখ রাখে। কোনো বিধবা রোদে দেওয়া কাপড় অশুচি করছে হতচ্ছাড়া কাক। বুড়ি দোতলার রেলিং ধরে ঝুঁকে চেঁচাচ্ছে, বলি নেন্ডি, কাকে ছোঁয়া কাপড় মা? রাঁড়ি বলে তো আর মানুষের বাইরে যায়নি, তখন থেকে বলছি, বোনা হয় গঙ্গা জলে ছিটে দে। হরেন নির্বাক দাঁড়িয়ে থাকে। বোঝা যায় যে এ বাড়িতে লোকের যাতায়াত বিস্তর। সে যে ঢুকে এসে দাঁড়িয়ে আছে কেউ গ্রাহ্যই করে না, যেন বা বাড়ির লোক। জয়েন্ট ফ্যামিলিতে বাড়ির লোক আর বাইরের লোক চেনা ভারী মুশকিল। কেউ অচেনা এসে দাঁড়ালে ছোট বউ ভাবে বড় বউয়ের কাছে এসেছে, বাপ ভাবে ছেলের কাছে এসেছে, ভাই ভাবে দাদার কাছে এসেছে। কেউ গা করে না। গলা খাঁখারি দিয়ে দিয়ে গলা ব্যথা। বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করার চেষ্টা বৃথা।
তারা আরও ব্যস্ত। মিনিট 10 ঠায় দাঁড়িয়ে থেকে অবশেষে একটা চলতি বাচ্চাকে থামিয়ে জিজ্ঞাসা করতে হদিশ পাওয়া গেল। নিত্য থাকে দোতলার ঘরে। ওই সিঁড়ি বেয়ে উঠে যান, ঘর খোলা আছে, কাকামশাই এ সময় অঙ্ক কষেন বলে বাচ্চাটা উঠোনে ঝাঁপিয়ে পড়ল। সিঁড়ি চটা ওঠা, হয় সিমেন্ট পায়ে পায়ে উঠে গেছে, নয়তো লাগানোই হয়নি। গোপাল সরকারের ধোঁয়া দেবে কে? দোতলার ঘরে নিত্য সামন্তের অফিস কাম বেডরুম। ঘরটায় তক্তপোষ আছে, টেবিল চেয়ারও, কিন্তু দলিল, দস্তাবেজ, মুসাবিদা আর মামলার কাগজে 6 লাভ। টেবিল চেয়ার ডাঁই, বিছানাও অর্ধেক দখল নিয়েছে কাগজেরা। থলথলে চেহারার কালো মতো নেত্যগোপাল মেঝেয় বসে চৌকির ওপর গ্রীবা তুলে জিরাফের ভঙ্গিতে হ্যাঁ অঙ্কই কষছে বটে। আসলে ফর্দ, কিসের ফর্দ তা অবশ্য দেখার চেষ্টা করে না হরেন। কি চাই আগে? নেত্যগোপাল সামন্ত কি আপনি? আগে এসেছিলাম একটু বিষয়ের ব্যাপারে। নিত্যগোপাল বা নিত্য ঘাবড়ায় না, নিত্যকর্ম। ফর্দটা মুড়ে রেখে বলে, আসুন, বসুন বলে নিত্যগোপাল বিড়ি ধরায়। তারপর বলে, বলুন। একটু বাস্তু জমি। জমি? আজ্ঞে, হুবহু নেত্যগোপালের অনুকরণ করে হরেন। বলে, খরচাপাতি কীরকম? এলাকা তৈরি বা পুরনো বাড়ি চলবে না? চলবে, তবে 3 তলার ভিত হওয়া যায়। নেত্যগোপাল হাসল, হাতের বিড়িটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল একটু, তারপর বলল, যারা বাড়ি করে তারা 3 তলা কি 4 তলা ভিতই গাঁথে। সে 1 তলা বাড়ি করলেও শেষ পর্যন্ত আর 3-4 তলা হয়ে ওঠে না। বেশিরভাগই টাকার অভাবে যা তলার ভিত তার অর্ধেক উঠে ফুরিয়ে যায়। মাটির তলায় বৃথা টাকা খরচা। হরেন চুপ করে রইল। 3 তলাটা তার চাই। আমাদের বাড়িরই সেই দশা। মাটির নিচে 1000-15-20 টাকা, ওপরেতে ভেঙে ভূতে পাওয়া বাড়ি বলে হাসল নেত্যগোপাল। হরেনও হাসল, কারণ নেই। তারপর হঠাৎ দালালের সামনে বেশি হাসা উচিত নয় ভেবে গম্ভীর হয়ে বলল, তবে বাড়ির চেয়ে জমি ভালো, পছন্দ মতো করা যাবে। কীরকম করতে চান? 1 তলায় 2টো দোকানের প্রভিন্স থাকবে আর গ্যারেজ, 2 তলায় 2টো ফ্ল্যাট, 3 তলাটা আমার। নেত্য বা নিত্যগোপাল বিড়িটা মন দিয়ে দেখে, চোখ ছোট, কপালে লম্বা কোঁচকানো দাগ। শুনছেন? হরেন সন্দেহবশত জিজ্ঞাসা করে। শুনছি বলে নেত্যগোপাল। 3 তলাটায় চতুর্দিকে বারান্দা টারান্দা হবে, চিলে কোঠার পাশে 4 তলায় হবে ঠাকুরঘর। নেত্যগোপাল শ্বাস ছাড়ল। কথাবার্তায় আরও সময় গেল খানিক। আগামপত্তর করতে হলো কিছু। পেয়ে যাবে হরেন, বর্ষার আগে ভিত গেঁথে ফেলতে হবে। নেত্যগোপালের 2 হাতে 10টা আঙুলের নখে নখে কলকাতার মাটি লেগে আছে। কলকাতার জমি ফুরিয়ে যাবার আগেই 1 খামচা তুলে নিতে পারবে বলে ভরসা হয় হরেনের। 1 তলা 2টো দোকান ঘরের একটাতে বসবে গবেট বড় ছেলেটা। গ্যারেজটা অবশ্যই খালি পড়ে থাকবে এখন। যদি ভগবান কখনো সুদিন দেন। গরু পুষবার বড় শখ ছিল তার, হবে না। গরু, সবজি ক্ষেত, হাঁস, মুরগি এসবের জন্য মফস্বলের দিকে কাঁদাল জায়গাই পছন্দ ছিল তার। কিন্তু গিন্নির শখ কলকাতায় থাকবে, থাকো তাই। হরেনের গরু তাই বাদ গেল। একটা শ্বাস পড়ে যায়। বাপ দাদার সঙ্গে চিরকালের মতো কাটান ছাটান হয়ে যাচ্ছে। যাক, হেজমালির সংসারের লোভী মুখখানার হা আর যেই বন্ধই হয় না। বাবা গত 11 বছর বসে আছে। দাদা হাইকোর্টে ফোলিও টাইপ করে বুড়ো হয়ে গেল। পরের ভাই মোটর মিস্ত্রি, তার উপর লাভ ম্যারেজের দরজাল বউ, একসঙ্গে থাকা যায় না। পয়সা করিতে রোজগারে ওর মধ্যে হরেনেরই যা হোক একটু চিকিমিকি। বউ তাই রোজই সাবধান করে, এই বেলা ভেন্ন হও, নইলে সব তোমার ঘাড়েই হামলে থাকবে।
বুড়োটা নিচের বারান্দায় খেতে বসেছে। বাটিতে চিড়ের চাও কিংবা সাগু কিছু একটা হবে। সপসপে জিনিসটা হাতের কষে তুলে ভয়ঙ্কর মুখখানা হাঁ করে সরাত টেনে নিচ্ছে। এই বয়সে খাওয়া বাড়ে, বাড়লেই বুঝতে হয় দিন শেষ হয়ে আসছে। হরেন মুখটা ফিরিয়ে নেয়। প্রশ্নটা এসে পড়ে মুখে, সামলাতে পারে না হরেন। জিজ্ঞাসা করে, তা সামন্ত মশায়ের তো ইচ্ছে করলে নিজের মতো একখানা বাড়ি করে ভিন্ন থাকতে পারেন। এই কাঁচা কেচির মধ্যে থাকা। নেত্য বা নিত্যগোপাল হাত রসিদটায় চোষ কাগজে চেপে বলে, ভাবি মাঝে মাঝে বুঝলেন, 7 ভাইয়ের সংসার, ছেলেপুলে মিলে একটা পুরো পল্টন। পয়লা 3 ভাইয়ের বিয়ে দেখাশোনা হয়েছিল, পরের 4 জন কোথা থেকে একে একে সব বউ নিয়ে এসে পটাপট ঢুকিয়ে দিল বাড়িটায়। গোষ্ঠী বাড়ছে। ভাবি বুঝলেন, আপনি ইচ্ছে করলেই তো হয়। হয়, এক সদ্য বিধবা জমি পেয়েছিলাম সুবিধা মতো, বায়না টায়নাও হয়ে গেল। ঝপ করে দর পেয়ে ছেড়ে দিলাম। দালালি করার ওই অসুবিধে, দামটা সব সময় মাথায় বিঁধে থাকে। নিজের জন্য আর আমি ভাবতেই পারি না। কয়েকবার চেষ্টা করেও দেখেছি, ভাবি চলে যাচ্ছে যখন যাক। তবে ভাবি মাঝে মাঝে, বুঝলেন, ভাবনাটা আছেই। বলে খুব হাসে নেত্য বা নিত্যগোপাল। আজকাল আর জয়েন্ট ফ্যামিলি চলে না। সে তো বটেই, একা থাকার যুগ পড়ে গেল। ছোট সংসার, সুপসাপ ঘরদোর, ছোট হাঁড়ি, ছোট পাতিল, এইসবেরই চল হয়েছে। ইচ্ছেও করে খুব। বুড়োটা হরহরে পদার্থটা তরল করে গোটা দই রুটি গুড় আর জল দিয়ে মাখছে। দাঁত নেই, তবু জলে গুলে খাবে। খাওয়াটা এই বয়সেই বাড়ে। হরেনের বাবারও বেড়েছে। দিন রাত খাবার গল্প। হরেনের বউ করে খুব বুড়োর জন্য। আলাদা হয়ে উঠে গেলে কষ্ট হবে উভয়েরই। বাবাকে কি নিজের কাছে নিয়ে যাবে হরেন? ভেবে আপন মনেই মাথা নাড়ে। নেওয়াটা ঠিক হবে না। কেন ঠিক হবে না তা অবশ্য ভেবে পায় না সে। নিজের ঘর বাড়ি, তার মায়া বড় সাংঘাতিক। বুড়ো মানুষ ঘরে হাঁকবে মুতবে। তাছাড়া হরেনের বউই একটা জীবন করে গেল হরেনের বাপের জন্য। এবার ভাইয়ের বউরাও করুক, এইসব ভেবেই হরেন আপন মনে মাথা নাড়ে। নেত্য বা নিত্যগোপাল রসিদখানা হাতে ধরিয়ে দিয়ে বলে, কথা তখনই পাকা হয় যখন জায়গাটা হয়ে গেল। ভাববেন না চৌধুরী মশাই, টাকা যখন আগাম বায়না নিয়েছি, ভাবনা এবার আমার। হরেন ওঠে, উঠতে উঠতে বলে, পরের ভাবনা তো ভাবলেনি, আমি ভাবছি আপনার কথা। কত জমি আপনার তাঁবে, লাখপতি থেকে আমার মতো অভাজন ধর্ণা দেয়। সকলেরই জোত জমি করে দেন আপনি, অথচ নিজের বেলায়। নেত্য বা নিত্যগোপাল ভ্রু কোঁচকায়, অমায়িক মুখে বলে, আমিও ভাবি, ভেবে ভেবে কেটে যাক জীবনটা। আলাদা বাড়ি, আলাদা সংসার, তার স্বাদই আলাদা। বউও বলে, খুব বলে, জলে জলে হাত পা হেজে মেজে যায়। জায়দের ছেলেপুলে টেনে কাঁকে ব্যথা। প্রলয় উনুনের ওপর বিশাল কুম্বিপাকে রান্না করে করে মাথা ধরার ব্যামো, অম্বল, সবই বুঝি মশাই, কিন্তু মাথার মধ্যে এমন এক দাও মারার মতলব বাসা বেঁধেছে যে কি বলবো। আরও 2-4টে কথা বলে হরেন চৌধুরী, তারপর বেরোয়। রকে এসে আবার মুড়িসুড়ি দিয়ে বসেছে বুড়ো, হাতে বিড়ি। তাকে দেখে মুখ তুলে জিজ্ঞাসা করে, কটা বাজে বাপ? হরেন হাসে, ঘড়ি ঘড়ি টাইম জানা যায়, যেন কত অফিসে বা সিনেমায় বেলা বয়ে যাচ্ছে। ঠাট্টা করে বলে, টাইম জেনে কি হবে খুড়োমশাই, ইষ্ট চিন্তা করুন। সময় কি ফুরিয়েছে বাপ? হরেন হাসিটা গিলে বলে, বেলা তো ফুরিয়েই এলো খুড়োমশাই। বেলা ফুরিয়েছে?
বলে খুড়ো একটু থমকে চেয়ে থাকে। মুখখানা তুবড়ে অদ্ভুত দেখতে হয়। ঠোঁট দুটো ফোগলা হায়ের মধ্যে কচ্ছপের মুখের মধ্যে ঢুকে বেরিয়ে আসে। বুড়ো বলে, এটা কি বিকেল? তাই বটে। তবে যে মেজ বৌমা বড় যাও খাওয়ালে। অ্যাঁ, যাও তো আমি সকালে খাই, বৈকালে আজ হালুয়া খাবো বলেছিলাম যে। অ্যাঁ? হরেনের একটু কষ্ট হয় বুকের মাঝখানটায়। বলে, খাবেন তাই কি? খাওয়া কি একদিনের? চিত্ত সুজি এনে রেখেছিল, আমি নিজের চোখে দেখেছি। সে তাহলে ওই গর্ভস্রাবগুলোকে খাইয়েছে। বাপ জুল্লুসে হয়ে বসে আছে। এখন কে আর দেখে আমাকে? চিড়ে যাও আমার বেহান বেলায় খাওয়ার কথা। নেত্তর বউ কিচ্ছু খেয়াল রাখে না বাপ। সাতটা বউ ইয়ের মাথায় কাপড় তুলে দিন রাত্রির ছেলেগুলোকে গেলাচ্ছে। বেরিটা ধরিয়ে দাও তো বাপ, হাত বড় কাঁপে। হরেন চৌধুরী গয়েসের বিড়িটা ধরিয়ে দেয় যত্ন করে। একটু হেসে বলে, হিসেব সব মেলে খুড়োমশাই। হিসেব? কোন হিসেবের কথা বলছো? এই যে আপনি গয়েস সামন্ত, আপনার 7টা ছেলে, 7 বউ, কত নাতি নাতনি, তারপর এটা বেহানবেলা না সাঁঝবেলা, এসব হিসেব? বুড়ো বিড়িটা টেনে কাস্তে কাস্তে গয়ের তোলে গলায়। হাঁপানির টান। বিড়ি খাওয়া বারণ নিশ্চয়ই। লুকিয়ে চুরিয়ে খায়, খাওয়াটা আসল। মেলে না বাপ, ভুল পড়ে যায়। এই একটু আগে একজন কার খোঁজ করছিল, আমি। হবে বলে বিড়বিড় করে বলতে থাকে। হরেন কান পেতে শোনে। বুড়ো হিসাব মেলাচ্ছে। আমি হলুম গে গয়ের সামন্ত, সামন্ত বাড়ি। বড় ছেলে চিত্ত, মেজ নিত্য, আরও কতগুলো। হরেন ঘড়িটা দেখে নিয়ে হাঁটা দেয়। রেললাইন বরাবর হেঁটে প্ল্যাটফর্মে ওঠে। 5:05 ট্রেন। সিগন্যাল দেয়নি এখনো। প্ল্যাটফর্মে কালো কালো কিছু মেয়ে পুরুষ আর বাচ্চা সংসার পেতে আছে। পোঁটলা পুঁটলি, হাটের উনুন, কৌটোর মগ 6 চাকার, উকুন বাজছে, ছেলে ঠ্যাঙাচ্ছে, ঘুমোচ্ছে। 20-30 খানা রুটি রোদে শুকোতে দিয়ে একটা মেয়ে বসে কাক তাড়াচ্ছে। কেন যে রুটি শুকোয় এরা কে জানে। একটা বাচ্চা হামা দিয়ে এসে হরেনের জুতো ধরে ফেলেছে। হরেন ঠ্যাং টেনে নেয়। সংসারের দিকে একটু চেয়ে থাকে। ভারী নিশ্চিন্ত হাবভাব। দুনিয়া জোড়া জমি ওদের, যেখানে সেখানে বসে যায়। শীতের বেলা, রোদ মরে গিয়ে এই সময়টা বাতাসটা ভারী হয়ে ওঠে। মাটির ভাব না ধোঁয়া, মেঘের মতো মাটির ওপর। ওর ভারী বাতাস দুঃখের শ্বাসের মতো জমে আছে পৃথিবীর ওপর। সামন্তমশাই পাকা লোক, জমি একটা পেয়েই যাবে সুবিধে মতো। বর্ষার আগেই ভিত গেঁথে ফেলবে। ভারী একটা আনন্দ হয় হরেনের। আবার কি জানি কেন রোদমরা বিকালটার দিকে চেয়ে বুকটা হঠাৎ ঝ্যাঁত করে ওঠে। কি একটা যেন মনে হয়, একটু ভয় ভয় করে। বুকটায় বগরি পাখির মতো কি একটা গুড়গুড় করে ডাকে। পেটটা কোকিয়ে ওঠে। ভিখিরিদের সংসার, প্ল্যাটফর্মের কৃষ্ণচূড়া গাছ, দূরের সিগন্যাল, এসবের উপর দিয়ে আকাশ আর জমির মাঝ বরাবর একটা অদ্ভুত আলো আঁধারে ঘনিয়ে আসছে। ট্রেন রেলপুল পেরিয়ে আসছে। হরেন চৌধুরী গাড়ির শব্দটা ঠিক শুনতে পায় না। সেই আলো আঁধারের দিকে অন্য মনে চেয়ে থাকে। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা গল্প শেষ বেলায়। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে
অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।